গভীর রাতে ঘুমের মধ্যে কারো ঠোঁটের উষ্ণ স্পর্শ গলায় অনুভব হলো। এটা নতুন না, প্রতি রাতে হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমি অনুভব করলেও শত চেষ্টায় চোখ খুলতে পারি না। রোজকার নিয়ম অনুযায়ী আজকেও এই পুরুষালী হাতের বাঁধনে আরও জোরালো হয়ে আমাকে আবদ্ধ করলো নিজের অলিঙ্গনে। হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দনগুলো আমাকে নিয়ে গেল এক ঘুমের রাজ্যে। সকালে মৃদু আলোয় পিটপিট করে চোখ খুললাম। গত রাতের কথা মনে হলো। প্রতিবারের মতো এবারও জানার আকাঙ্ক্ষা বেড়ে গেল এই ছায়া মানবকে। আচ্ছা, স্বপ্ন কি এটা? ঘড়িতে বাজে 6টা। দ্রুত উঠে নিলাম, কাজ করতে হবে বাড়ির। এ বাড়িতে আমি মেয়ে হয়ে জন্মালেও থাকি এক চাকরানীর মতো। সৎ মায়ের বাড়ি এটা, রাজত্ব করে সৎ বোন। বাবাও আমাকে মায়ের মৃত্যুর কারণে বলে অগ্রাহ্য করে এসেছে। উঠে ফ্রেশ হয়ে এলাম, পানির ছিটে গলায় লাগতে জ্বলে উঠছিল। রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালাম। চোখ বড় বড় হয়ে গেল। তার মানে সেসব স্বপ্ন ছিল না, সব সত্যি ছিল। আয়নায় গলার নিচের তিলের কালচে আবরণ দেখতে পেলাম। হাত দিয়ে স্পর্শ করলাম জায়গাটুকু। খানিকটা জ্বলন হচ্ছে। আমি আরশিয়া বিনি, ভার্সিটিতে পড়ি। জন্মের 5 বছর বয়সে মা মারা যায়। এরপরের বছর আব্বু বিয়ে করে নেন আমার খেয়াল রাখার জন্য। কিন্তু হলো উল্টো। দিন দিন ছোট মায়ের কথায় আব্বু আমাকে অপছন্দ করা শুরু করে দেন। ছোট মা আব্বুর কাছে আমার নামে অনেক উল্টোপাল্টা বকেছে, যার জন্য এত অবহেলায় থাকতে হচ্ছে আমাকে। কিরে নবাবজাদি, ঘুম ভাঙেনি? এতগুলো কাজ কি তোর মরা মা এসে করে দিয়ে যাবে? ছোট মায়ের ডাকে খেয়াল এলো। ভাবনা থেকে বের হয়ে ছোট মাকে বললাম, আসছি আমি। ছোট মা আমার সাথে এমন করেই কথা বলে। এটা তাও ভালোভাবে বলছে। একটু রেগে গেলে আমার মরা মাকে নিয়ে গালিগালাজ শুরু করে দেয় ছোট মা। খুব ইচ্ছে হয় নিজের একান্ত ব্যক্তিগত মানুষের কাছে চলে যেতে, কিন্তু আমার এই ছোট্ট জীবনে নিজের বলতে কেউ নেই। রান্না করা আজ দেরি হয়ে গেছে বিধায় সকালবেলা খাবার জোটেনি কপালে। এরকম অনেক সকাল অভুক্ত থেকেছি, এটা ব্যাপার নয়। ভার্সিটির উদ্দেশ্যে বেরোলাম। বাড়ি থেকে বেরোলেই এক শান্তি অনুভব করলাম। নিজেকে হালকা লাগছে। অনেক ভারী একটা বোঝা বুক থেকে এই বাড়ি নামিয়ে রেখে উড়ে যাচ্ছি গন্তব্যের উদ্দেশ্যে। বাড়ি থেকে হেঁটে যেতে সময় লাগে ঘন্টাখানেক। টাকা নেই আমার কাছে, এজন্য হেঁটেই যাই। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা দূরে এসে পড়লাম। খেয়াল এলো কেউ একজন আমার পিছু নিচ্ছে। আমি দাঁড়িয়ে পড়লাম। শুনশান রাস্তায় পায়ের ঠক ঠক আওয়াজে থেমে গেল। আমি পিছে না ঘুরে আবার চলতে শুরু করলাম। পায়ের ঠকঠকানি আওয়াজও গতিশীল হলো। কিছুক্ষণ বাদে আমার হাত ধরে আমাকে থামিয়ে দিল। গায়ের শিরা উপশিরায় একটা ঘিন্নে ঘিন্নে ভাব চলে এলো। পেছন ফিরে দেখলাম একটা লোক, চেহারায় নেশাখোর ছাপ। বুকটা ধুক করে উঠল। আশেপাশে তাকালাম, কেউ নেই। মস্তিষ্ক উত্তেজিত হয়ে পড়ল। কি হবে এখন? কাঁপা কাঁপা কণ্ঠে লোকটিকে উদ্দেশ্য করে বললাম, ছেড়ে দিন, আমি কিন্তু চিল্লাবো। লোকটা একটা শয়তানি হাসি দিয়ে সুন্দর উপহার দিয়ে বলল, না গো সুন্দরী, এমন সুযোগ হাতছাড়া করার মতো বোকা আমি নই। তুমি চিল্লিয়ে নিজের শক্তি অপচয় না করে কাছে এসো, তুমিও মজা পাবে। আমি লোকটির কথায় ঘৃণা মিশ্রিত কণ্ঠে বললাম, ভালো হচ্ছে না কিন্তু লোক ডাকবো। আমার এহেন কথার প্রেক্ষিতে লোকটি দমে না গিয়ে হাসির তেজ বাড়িয়ে দিল। তখন আবার খেয়াল এলো এটা একদম জনমানব শূন্য এলাকা। ভয়ে মরিমরি অবস্থা। এখন হাইপার হলে একদম চলবে না। খানিকক্ষণ চুপ থেকে মস্তিষ্কে শান্ত করলাম। লোকটা আমাকে চুপ হতে দেখে ভড়কে গেল। আমি এই সুযোগটাকে কাজে লাগিয়ে লোকটার মেইন পার্ট বরাবর এক লাথি দিলাম। লোকটা ওখানে হাত রেখে পিছিয়ে নিচে পড়ে যায়, ব্যথায় কাবু হয়ে গেছে। গলার তেজ আরও বাড়িয়ে বলল, শালি, আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই রাস্তা দিয়ে তো তোর ফিরতেই হবে। আমি ভার্সিটির রাস্তা ধরে দিলাম এক দৌড়। ভার্সিটির গেটের পাশে এসে দাঁড়িয়ে পড়লাম। বুকে এক হাত আর কোমরে এক হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। একটু আগের ঘটনা মনে পড়তে সমস্ত শরীর কাঁপুনি দিয়ে উঠল। অনেক ভয়ঙ্কর এক বিপদ থেকে বেঁচে ফিরলাম। এমন সময় একটা হাত আমার কাঁধের উপর এসে ঠেকালো। ভয়ে এদিক ওদিক না তাকিয়ে আবার চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকার করতে দেখে আমার পিছনে দাঁড়িয়ে থাকা ছেলে ও মেয়ে উভয় চিল্লিয়ে উঠল। ওদের আওয়াজ পেয়ে আমি চুপ হয়ে পিছে ঘুরে ভুরু কুঁচকে তাকালাম। আমার সামনে আমার বেস্ট ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, রুশি আর অয়ন। আমি ওদের দুজনের বাহুতে আমার দুটো হাত দিয়ে আলতো করে মেরে বললাম, চিল্লাচ্ছিস কেন তোরা? থেমে গেল ওরা। রুষা নিজ হাতে বাহুতে বুলিয়ে বলল, তুই এরকম মরা চিৎকার কেন করছিস? অয়ন ব্যথিত কণ্ঠে বলল, মারলি কেন? আমি দুজনে উত্তর দিলাম, আমি না হয়
ভয় পেয়েছি বলে চিল্লালাম। তোরা তো কানের মাথা খেয়ে ফেলছিস। কথা আর বাড়াতে না বাড়াতে নিজে ক্যাম্পাসে ঢুকে গেলাম। জীবনে এত শত না পাওয়ার ভিড়ে একটা বিশাল পাওনা ওরা আমার। আমার সুখের এক ঠিকানা। এরা আছে বলেই আমি বেদনায় ভরা জীবন নিয়ে দিব্যি বেঁচে আছি। ভালোই নাই বা থাকলাম, বেঁচে যে আছি এটাই বা কিসের কম। ক্যাম্পাসে ঢুকে রুশি আমার হাত ধরে টানতে টানতে ক্যান্টিনে নিয়ে গেল। ওখানে গিয়ে খাবার অর্ডার দিয়ে একটা টেবিলে বসলো। পাশেই অয়নও বসেছিল। রুশি আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, দেখেই বোঝা যাচ্ছে আজও না খেয়ে আসতে হয়েছে, খেয়ে নে, পরে বাকি কথা। আমি নাকচ করতেই অয়ন বলে উঠল, তোর গুষ্টির পিণ্ডি চটকাচ্ছি না, এটা তোর ভাগ্য ভালো। আর একটা কথা বলতো, তোর সৎমা তো সহ তার আগের ঘরের মেয়েকেও পুঁতে নিয়ে দিয়ে আসবো, আর তোর বাপকেও ছাড়বো না, খা। শেষ উক্তিটা বেশ জোরালো গলায় বলল। ইতিমধ্যে ক্যান্টিনের সকলের দৃষ্টি আমার দিকে। আমি খাওয়া শুরু করলাম। আমাকে খেতে দেখে এরা ক্ষান্ত হলো। দুপুরের কড়া রোদে বাসার উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তায় ওই একই। আগে যেই রাস্তা দিয়ে আসতাম সেই রাস্তায় কাজ চলছে বিধায় কিছুদিনের জন্য বন্ধ করা হয়েছে। এই জন্য মূলত এই নির্জন রাস্তা দিয়ে চলতে হয়। বেশ কিছু দূর এগোতে পুলিশ আর মানুষের ভিড় দেখা গেল। একটা প্রশান্তির ছোট্ট শ্বাস ফেললাম। কিন্তু এখানে এত মানুষের ভিড় সরিয়ে এগিয়ে গেলাম। সামনে তাকাতেই আমি চিৎকার করে তৎক্ষণাৎ দূরে ছিটকে পড়লাম। চক্ষু কোটর থেকে বাইরে বেরিয়ে যায় অবস্থা। এমন কিছু দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। চোখের সামনে মাটিতে পড়ে আছে দুপুরের ওই লোকটা, বিধ্বস্ত লাশ। লাশটির চোখ দুটো দিয়ে রক্ত ঝরছে, আর ডান হাত যেটি দিয়ে আমাকে ছুঁয়েছিল সেটি কেটে পাশে ফেলে রাখা হয়েছে। এমন ভয়াবহ মৃত্যু আমি এর আগে কখনো দেখিনি। কে বা কেনই এই কাজ করছে? ইতিমধ্যে সকলের নজরের মধ্যমণি হয়ে উঠেছি। এদিকে আমার এত রক্ত দেখে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। চোখ বন্ধ করে জোরে দুটো শ্বাস টানলাম। যে বা যারাই কাজ করেছে সে বা তারা যে কতটা হিংস্র তা এই লাশটা দেখলে বোঝা যাবে। আমি দ্রুত প্রস্থান করার উদ্দেশ্যে উঠে দাঁড়ালাম। এক নজর আবার ওই হিংস্রতা দেখে নিলাম। চোখ ঘুরিয়ে নিতে একটু দূরে একটা রক্তে রাঙা সাদা রুমাল চোখে বাঁধানো। কৌতূহল না দামাতে পেরে ওখানে গিয়ে রুমালটা হাতে নিলাম। এক কোণায় রক্তের ছোপ আর অপর কোণায় লাল সুতো দিয়ে ছোট্ট করে একটা অ্যালফাবেট এ লেখা। পুলিশ ভিড় কমাচ্ছে, সকলে চলে যেতে ধাক্কাধাক্কি লেগে যাচ্ছে। রুমালটা ব্যাগে ঢুকিয়ে আমি চলে এলাম। বাড়ি ফিরতে আবারও কর্ণকুহুর ভেসে এলো রুটিন মাফিক সেই অশ্রাব্য গালি। তবে আজকেরগুলো অন্যরকম। ছোট মেয়ের কর্কশ কণ্ঠস্বর আমাকে শোনাচ্ছে, নবাবজাদি দিন দিন নাগর জুটাচ্ছে, বাড়ি বয়ে এসে হুমকি দিয়ে যায়, রোজ বাইরে বেরোয় তো শরীর বিক্রি করতে, না হলে এই যে বেশ্যার আছে বা কি? কত টাকা দেয় তোকে ওই ছেলে? আমরা কি তোকে কম খাওয়াচ্ছি, কম পড়াচ্ছি? তোকেই বা আর কি বলবো, হয়েছিস তো মার মতো। তোর মা শরীর বেঁচেছে আর তুইও সেই পথেই চলেছিস। ছোট মাকে থামিয়ে দিয়ে বললাম, চুপ করো। তুমি এতক্ষণ আমাকে বলছো, আমি শুনেছি। আমার মৃত মাকে নিয়ে আর একটা কথাও বলবে না, দোহাই লাগে। কথাটা বলতেই কেঁদে দিয়েছি। ছোট মা আমার সামনে এসে এক হাতে চুলের মুঠি শক্ত করে ধরে বলল, কি বললি তুই? আমাকে ধমকাস তুই? তোর এত বড় সাহস? আজ তোর সাহস বের করছি। এরপর মীরা আপুর উদ্দেশ্যে বলল, স্টোর রুম থেকে দড়ি আর বেত নিয়ে আয় তো মীরা। এই হারামজাদি উঠতে শুরু করে দিছে, ডানা কাটতে হবে। মীরা আপু খুশি ময়ে আনছি বলে চলে গেল স্টোর রুমের উদ্দেশ্যে। আপুকে ভীষণ ভালোবাসি আমি, সব কথা মেনে চলি। তবু জানি না কেন আপু আমার কষ্ট দেখে শান্তি পায়। হয়তো ফ্রিতে সিনেমা দেখতে পাওয়ার এক লোভ একটা। কিছুক্ষণ পর দুজনে মিলে আমাকে দড়ি বেঁধে নিচে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিল। ছোট মা আমাকে বেত দিয়ে মারা শুরু করলো। এক এক ঘাতে আমার চিল্লানো বাড়ি কাঁপিয়ে উঠছিল। আমার আহাজারিতে পাথর গলতে রাজি, কিন্তু আফসোস, এরা পাথরের চেয়েও অধম। আধা ঘন্টা টানা পেটানোর পর এরা ক্ষান্ত। আমার শরীরের প্রতিটি লোমকূপ এই নির্মম অত্যাচারের সাক্ষী। আগেও এভাবে মেরেছে, তবে প্রতিবার এতটা গভীরভাবে ক্ষত হয়নি। তারা করেনি। আজ কি এমন রাগ, যার জন্য এমন অমানবিক নির্যাতনের শিকার হলাম? আমার বাঁধন খুলে তারা নিজ রুমে চলে গেল। মাটিতে হামাগুড়ি দিয়ে আমিও গেলাম নিজের ঘরে। কি কষ্ট হচ্ছে আমার, একাকী এই দুনিয়ায়। কষ্ট আমার নিজস্ব বলতে আর কিছু নেই। ওরা আমায় মেরেছে, অভিযোগ নেই। ওরা আমার কেউ নয়, এজন্য কোনো রাগ ওদের উপর নেই। রাগ তো হচ্ছে নিজের উপর। রাগ হচ্ছে আমার মায়ের উপর। কেন আমাকে একা রেখে গেলে? কেন এই নিষ্ঠুর দুনিয়ায় আমাকে মরতে দিয়ে চলে গেলে? তার চেয়ে বেশি রাগ হচ্ছে আমার জন্মদাতার উপর। সে পিতা নয়, একটা কলঙ্ক। রাগে দুঃখে ক্ষোভে শাওয়ার রুমে ঢুকে
ছেড়ে নিচে বসে রইলাম। এই পানি আর অশ্রুকণা লুকাতে সাহায্য করেছে। প্রতিটি পানির ফোঁটায় অসহ্য যন্ত্রণা সহ্য করেছি। হ্যাঁ, করতেই হবে আমাকে। মানুষ একা আসে, একা যায়। মাঝখানে তৈরি হয় কিছু রক্ত ও আত্মার সম্পর্ক, যার একটিও আমার নেই। এটা তো সামান্য শরীরের ক্ষত, যা নজর এড়াতে সক্ষম। কিন্তু মনে যে এই রক্তক্ষরণ হচ্ছে, এটা কে দেখবে? শরীরে অনেক জায়গায় কেটে গেছে, জ্বলছে ভীষণভাবে। আল্লাহ, আমাকে কেন এত কষ্ট দিচ্ছ? আমি কি খুব খারাপ? ব্যথা আর সহ্য করতে না পেরে চোখ দুটো বুজে এলো। তো আমার তো আর কেউ নেই। মরে পড়ে থাকলেও কেউ খোঁজ নিতে আসবে না। হয়তো অনন্ত কষ্টের সাগরে তলিয়ে গিয়ে আমিও চলে যাব পৃথিবীর মায়া ত্যাগ করে। হালকা করে চোখের পাতা খুললাম। শরীরে এখনো পানি পড়ছে দেখে উপরে তাকালাম। বাঁকা হাসলাম, নিজের ভাগ্যকে উপহাস করে বললাম, কি সুন্দর ভাগ্য আমার। এখনো ওয়াশরুমে পড়ে আছি আমি। শরীর ব্যথা বেড়েছে আরও কয়েক গুণ বেশি। তাপমাত্রাও বেড়েছে। এতক্ষণ ব্যথা শরীরে নিয়ে ভিজেছি। জ্বর না আসলে বরং সেটা খারাপ দেখাতো। এত কষ্ট সহ্য করেছি, খানিকটা না হয় আরও করলাম, এটা ভেবে রুমে গেলাম। আমার এই ছোট্ট দুনিয়ার কষ্টের পরিমাণ এত বেশি না হলেও পারত। চেঞ্জ করে প্রতিবারের মতো একটা ফুল স্লিভ এর কামিজ পরে বিছানায় গা এলিয়ে দিলাম। ক্ষত লুকানোর প্রয়াস একটা আর একটা বাঁকা হাসলাম। জ্বরের মাত্রা অত্যাধিক পরিমাণ বেড়ে গেছে। খিদেও পেয়েছে ভীষণ। সকালে ওদের জোড়াজুড়িতে যা খেয়েছিলাম, তারপর আর পানি অবধি গলা দিয়ে নামেনি, নামবেও না। ওভাবে ঘুমিয়ে গেলাম। মাঝরাতে আবার সেই ছায়া মানবের আগমন ঘটেছে। আমার ঘুম কিছুক্ষণ আগেই ভেঙেছে। খিদে আর অসহনীয় যন্ত্রণায় ঘুম আসছে আর পিটপিট করে চোখ খুলতে সাক্ষী আমি। লোকটি অবয়ব দেখে আবিষ্কার করলাম। বলিষ্ঠ দেহের লম্বা এক পুরুষ আমার পাশে এসে বিছানায় বসে পড়ল। অন্ধকারে পরিষ্কার দেখা যাচ্ছে না। লোকটি আমার ডান হাত দিয়ে নিজের হাতের মুঠোয় নিল। পরম যত্নে চুমু খেলো হাতের পিঠে। দুপুরে যে লোকটি আমার হাত ধরেছিল, তখন ঘৃণা লেগেছিল মনে। তবে এই লোকটার স্পর্শে সুখ অনুভূতি হচ্ছে। লোকটা এক হাতে আমার হাতটি রেখে ধরে আমার বাগালে নিজের হাত রাখল। কপালে আরও এক স্পর্শ এঁকে দিল। আবেশ চোখ বুজে নিলাম। গালে হাত রাখাটা কানের নিচে দিয়ে রেখে বৃদ্ধ আঙ্গুল গালে বুলিয়ে দিচ্ছে। তোমাকে ছোঁয়ার অধিকার আমি কাউকে দিইনি শুকতারা। ছেড়ে দিন আমাকে, দোহাই লাগে। কথাটি অশ্রুসিক্ত নয়নে বলছি আর দৌড়াচ্ছি। কয়েকটা ছায়া আমার দিকে এগিয়ে এলো। মুখে শয়তানি হাসি, চোখে যৌন খিদে জ্বলজ্বল করছে। লোলুবক দৃষ্টি উপহার দিচ্ছে তারা আমায়। আমি তো দৌড়াচ্ছি আর তারা হেঁটে আসছে। তবুও আমি এগোতে পারছি না। কিছুক্ষণ বাদে আমি পুনরায় তাদের উদ্দেশ্যে বললাম, আমার এত বড় সর্বনাশ করবেন না। লোকগুলো আমার খুব কাছে চলে এলো। আমাকে ছুঁয়ে ফেলবে ভাব। তখনই হাওয়াতে মিলিয়ে গেল। চোখ মেললাম। সোজা হয়ে শুয়ে দেখলে মাথাটা আমার ডান কাঁধে হয়ে আছে। দেওয়ালে চোখ গেল। বড্ড এক ছায়া দেখছি। ছায়া অনুসরণ করে বাঁদিকে তাকালাম। একদম কোণায় একটি বিড়াল দাঁড়িয়ে। গায়ের রং কালো কুচকুচে, চোখ দুটো রক্ত লাল। আস্তে পায়ে এগিয়ে এলো আমার দিকে। আমি উঠতেই চাচ্ছি, দৌড়াতে চাচ্ছি, এখন থেকে সরতে চাচ্ছি। কিন্তু আমি তাকিয়ে থেকে ভয় পাওয়া ছাড়া কিছু পৃথিবীর সকল কাজে এই মুহূর্তে জন্য অক্ষম। নিজের কোনো অক্ষমতা কখনোই এতটা পোড়াবে জানতাম না। বিড়ালটা আমার নিকটে চলে এসেছে, সামনে থেকে আরও ভয়ঙ্কর। চোখ দুটো আমার বিশাল আকৃতির হয়ে গেছে। না পারছে চিল্লাতে, না পারছে এখান থেকে সরতে। হুট করে বিড়ালটা আমার উপর লাফ দিল। দেওয়ার সাথে সাথে এটিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। ঝট করে আঁখি পল্লব মেললাম। সারা শরীর ঘেমে আছে আমার। শরীর থরথর করে কাঁপছে। ভয় যে আরও কতটা পেয়েছি, তা এখন আমার চেহারা দেখলে যে কেউ বলে দিতে পারবে। এত বাজে স্বপ্ন এর আগে দেখিনি। হয়তো কালকের দিনের প্রভাবটা আজকে বাজেভাবে পড়েছে। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইলাম। মাথা ঝিমঝিম করছে। কিছুক্ষণ বাদে চোখ মেললাম। শরীর ব্যথাটা কমছে, তবে খুব একটা না। কপালে হাতের পিঠ ঠেকিয়ে দেখলাম জ্বর নেই। বুঝতে পারছি না এসব কি হলো। রাতে সেই ছায়া মানবকে দেখেছি, এই অবধি মনে আছে আমার। কিন্তু এরপর মাথায় চাপ বাড়ল। হালকা যন্ত্রণা অনুভব করলাম। ভার হয়ে আছে মাথা। রাতে জোরালো খিদের রেশমাত্র নেই। কেন? আস্তে আস্তে করে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। শক্তি কম, ঢলে পড়ে যাচ্ছি। দেওয়ালে হাত রেখে ভর দিয়ে দাঁড়ালাম। উন্মুক্ত পায়ে দাঁড়াতে গিয়ে কিছু একটা পায়ে ভাজলো। মাথা নিচু করে তাকালাম। ওষুধের পাতা। খানিকটা নিচু হয়ে হাতে তুলে নিলাম ওষুধের পাতাটি। হাতে উঠিয়ে দেখলাম এটা প্যারাসিটামল। এখানে কেন? জ্বর লেগে থাকে আমার, এজন্য
ঘরে এই পাতাটা থাকা আবশ্যক। তবে মজার কথা হচ্ছে আমি খাই না, ওভাবেই পড়ে থাকে। সেই হিসাবে পুরোটা থাকার কথা, কিন্তু একটা ওষুধও নেই। তবে কি আমি জ্বরের ঘুরে খেয়েছি? কিছুক্ষণ ভেবে বেড সাইডে ওষুধটা রাখলাম, উদ্দেশ্য সেদিকে তাকালাম। ভুরু কুঁচকে এলো, কারণ আমার সামনে রয়েছে একটা খাবারের প্যাকেট, যা সম্পূর্ণ ফাঁকা। প্রচণ্ডভাবে বিস্মিত হলাম। এই আমি কি সত্যি জ্বরের ঘুরে খেয়েছি? কিন্তু এতগুলো বাইরের খাবার এনেছে কে? সব কিছুর মধ্যেই যেন অদ্ভুত লাগছে। কে করেছে এসব? বিরক্ত বোধ করে এবার এত রহস্য জীবন আমার জন্য না। কথাগুলো ভাবছি এই ফাঁকে ঘড়িতে একবার সময় দেখতে তাকালাম, চোখ চড়ক গাছ। বেলা 11টা বেজে গেছে। সেখানে আমি ঘুম থেকে বাড়ির সকলের আগে না উঠলে শুনতে হয় গালি, খেতে হয় মার। সেখানে আজ কেউ কিচ্ছু বলল না, অসম্ভব ব্যাপার। ফ্রেশ হয়ে রুমের বাইরে পা রাখলাম। পিনপতন নীরবতা বিরাজমান। ছোট মার রুমে উকি দিলাম, না, নেই। ড্রয়িং রুম, কিচেন কোথাও নেই। ছাদে খুঁজছি, পুরো বাড়ি খুঁজলাম। আমি ছাড়া একটা মানুষের চিহ্ন নেই। কোথায় গেল তারা? কি হয়েছে জানার জন্য বাবাকে কল দিলাম। প্রথমে কল রিসিভ না হলেও পুনরায় কল দিলাম। এবার বাবা ওপাশ থেকে কল রিসিভ করতেই আমি বললাম, বাবা আপনারা কোথায়? বাবা বিরক্ত প্রকাশ করে বলল, তা জেনে কি করবে? নিজের এক মাকে খেয়ে শান্তি হয়নি, আর এক মাকে খাচ্ছ? আমি একটা দীর্ঘশ্বাস পেলাম। আচ্ছা, ছোট মা আবার কিছু বলেছে? আমি কপাল করে একটা বাপ পেয়েছি, কিন্তু কি হয়েছে বুঝতে উঠতে না পারায় আবার জিজ্ঞাসা করলাম, বলুন না কি হয়েছে? বাবা রাশভারী কণ্ঠে বলল, হসপিটালে আছি। তোর মা ছাদ থেকে পড়ে গিয়েছিল আজ, হাত আর কোমর হাড় ভেঙেছে। আমি বিস্মিত ও খানিকটা ব্যথিত হলাম। তারা যতই আমাকে কষ্ট দেক, আমি কখনো খারাপ চাইতে পারি না, আর তাদের এমন কিছু তো কখনো চাই না। মনে কষ্ট অনুভূত হলো ভীষণ রকমের। বাবাকে শুধলাম, কোন হসপিটাল বলুন, আমি আসছি। বাবা নাকচ করে কল কেটে দিল। রুমে চলে গেলাম, ভালো লাগছে না। মীরা আপু বোধহয় ওখানে আছে। চোখ ঘুরতে টেবিলের উপর একটা চিরকুট নজরে এলো। এগিয়ে গিয়ে হাতে তুলে নিলাম। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, বাঁচিয়ে রাখলাম, কজ ইউ লাভ দেম। ব্যাস, মেয়েটিকে কিডন্যাপ করে আনা হয়েছে। এরপর কি করব? অ্যাপ্লাই দ্য পানিশমেন্টের নাম্বার 6। বাঁকা হেসে কথাটা সামনে দাঁড়িয়ে থাকা দুটো লোকের উদ্দেশ্য করে বলল আরহান। লোক দুটি একসাথে ইয়েস বস বলে চলে গেল। তাদের চলে যাওয়ার পর আরহান স্থির দৃষ্টি তাকিয়ে রইল সামনের দেওয়ালে টাঙানো এক ছবির দিকে, যার উপর লাল রঙের এক পর্দা। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। কয়েক কদম এগিয়ে গিয়ে ছবিটার উপর ফেলে রাখা পর্দা সরিয়ে ফেলল। দেখা যাচ্ছে একটা মিষ্টি মেয়ে। পরনে তার সাদা সুতির এক থ্রি পিস, মাথায় ওড়না দেওয়া, ভীষণ শালীন মোহময় হাসি মেয়েটির। হাসছে সেই মেয়েটি, হাসছে তার চক্ষুদয়। মায়াবী এই মুখশ্রীতে রয়েছে একরাশ পবিত্রতা, বিশুদ্ধতা। নেই কোনো হিংসে, অহংকার। আরহান পকেটে দুই হাত গুজে বলল, তোমাকে ভালো লাগার নির্দিষ্ট কোনো কারণ নেই। হয়তো তুমি এক আসক্তি, আমার ভীষণ প্রিয় আসক্তি, তবে বড্ড অদ্ভুত এই আসক্তি। আরহান আফসাদ খান, দ্য মাফিয়া কিং অফ দ্য কান্ট্রি। পুরো দেশের আন্ডারগ্রাউন্ড বর্তমান তার আন্ডারে। দেশের বাইরেও তার আধিপত্য বিরাজমান। এছাড়াও এখানে নিজের অনেক বড় একটা বিজনেস রয়েছে। খুব ইন্ট্রোভার্ট প্রকৃতির আরহান, দেখতেও আকর্ষিত। একবার যেই মেয়েকে আরহান দেখে, তার জন্য দ্বিতীয়বার তাকানোর আবশ্যক হয়ে পড়ে। পরিবার বলতে আছে এক মা, আর কলেজে পড়ুয়া ছোট্ট বোন। বোনের নাম নিশা। বাবা হয়েছেন গত বছর ছয়েক আগে। মূল কারণ, ব্যবসায় বেশ লাভবান হওয়া। ব্যবসায় শত্রুর অভাব ছিল না। তাদের হাতে নির্মমভাবে খুন হতে হয়েছে আরহানের বাবাকে। বুদ্ধি হবার পর আরহানের চোখ প্রথম সেদিন অশ্রুসিক্ত ছিল। এদের শাস্তি দেওয়ার লক্ষ্যে মূলত এই রাস্তা নিয়েছে আরহান। শাস্তি দিতে সক্ষম, কিন্তু নিজের নামের সাথে লেগে গেছে মাফিয়া শব্দটি, ছাড়তে পারেনি। বড় বড় লোকের আরহানের এক নাম শুনলে কেঁপে ওঠে, আর আরহান ভয় পায় তার প্রিয়তমার কষ্টে। কেন মায়াবিনীর মায়া কাটানো এতটা সহজ ব্যাপার না? দরজার কড়াঘাতে শব্দ মস্তিষ্কে গিয়ে বিঁধল আড়ানে। বিরক্ত বোধ করলো। ছবিটির উপর পর্দাটা মেলে পুনরায় সোফায় গিয়ে আয়েসি ভঙ্গিতে বসলো। দরজার ওপাশে ব্যক্তিটি উদ্দেশ্য করে বলল, কাম। লোকটি ভিতরে এলো, এসেই বলল, এবার না থামলে মেয়েটা মরে যাবে। আরান এক পলক তাকালো রুদ্রের দিকে। আরানের পিয়ে, বিশ্বস্ত খুব। বিগত 10 বছর ধরে আরানের সাথে আছে রুদ্র। পৃথিবীতে রুদ্রর নিজের বলতে এক বাবাই ছিল। রুদ্রের বাবা আরানের বাবার বন্ধু ছিলেন, বিশেষ বন্ধু। কোনো এক দুর্ভাগ্য ব্যতীত আক্রান্ত হয়ে বছর 10 আগে পরলোক গমন করে রুদ্রের বাবা। তারপর থেকে আরানের সাথেই থাকে সে। আরহান রুদ্রকে নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করে। আরহান ঠোঁট কিঞ্চিত বাঁকা করে হাসল। বড্ড গভীর এক হাসি। কারো হাসিতে গম্ভীরতা থাকতে পারে তা আরহানকে না দেখলে কেউ জানতে পারবে না। রুদ্রকে উদ্দেশ্য করে বলল, বাড়িয়ে
পাঠিয়ে দাও। রুদ্র প্রস্থান করলো। মেয়েটি আর কেউ ছিল না, মীরা ছিল। মা হসপিটালে অ্যাডমিট, বাবা ওখানে আছে। একতলা বিশিষ্ট বাড়ি বিদায় ছাদ থেকে পড়ে যাওয়ার তেমন কোনো ক্ষতি হয়নি, শুধু বয়সের কারণে কোমরে হাড় আর হাত ভেঙেছে, পায়ে কিছুটা লেগেছে। তবু এই অনেক। ছোটো মাকে হাসপাতালে থাকতে হবে কিছুদিন। এদিকে বাবা আমাকে হাসপাতালের নাম অবধি বলেনি। কিছু শুকনো খাবার খেয়ে নিলাম। ভালো লাগছে না হয়তো। হয়তো ভার্সিটিতে গেলে ভালো লাগতো। পড়ালেখা ছোট থেকে বেশ মনোযোগী আমি। মা মারা যাওয়ার পর মামা আমাকে তার কাছে নিয়ে যেতে চেয়েছিল। ছোট মা আহ্লাদি হয়ে বলেছিল, আমাদের মেয়েকে নিয়ে যাওয়ার অধিকার নেই আপনার। ওর বাবা বেঁচে আছে, আর ওর মা নেই তো কি হয়েছে, আমি আছি। তখন বয়স এতটাই কম ছিল যে মা হারানোর বেদনাটা বুঝিনি। আর না বুঝতেই পেরেছিলাম সৎ মায়ের চালাকি। ফ্রিতে চাকরানি কেউ হাতছাড়া করতে চায়নি। ছোট মাও সেটাই ভেবে আমাকে রেখে দিয়েছিল। দিন যেতে আসল রূপ দেখিয়েছিল। আমার পড়াশোনা নিয়ে ঘোর আপত্তি পোষণ করতে মামা রুখে দাঁড়িয়েছিল। আমাকে আবারও নিয়ে যেতে চেয়েছিল। দমে যায় ছোট মা। বাধ্য হয়ে আমাকে পড়ালেখা করার অনুমতি দিয়ে দেয়, কিন্তু যথাসম্ভব কষ্টে রাখে। সারাদিন কাজ করাতে থাকে। কাজ না করলে তৈরি থাকে। বিয়ে দিতে চায়নি, ওই যে ফ্রিতে চাকরানি হাতছাড়া করে নাকি। জ্বর বেশ কমেছে, একটা ব্যথার ওষুধ খেয়ে নিলাম। যার কেউ থাকে না এই দুনিয়ায়। চলতে গেলে নিজেকে সব হতে হয়। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, চুলগুলো আশ্রিয়ে মাথায় ওড়না পেঁচাতে কলিং বেলের আওয়াজে আমার কর্ণ কুড়ে এলো। মীরা আপু। ভাবনার প্রথমে মীরা আপুর নাম এলো। পা দুটো গতিশীল হয়ে দরজা খুলতে মেঝেতে মীরা আপুকে পড়ে থাকতে দেখলাম। ভয়ে চোখ দুটো বড়সড় হয়ে গেল। কথা বেরোচ্ছে না। সামনে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে মীরা আপু। মীরা আপু আদহত চোখে আমাকে দেখছে। ডান হাতটি খানিকটা উঁচু করে আমার দিকে বাড়ালো। দেখেই বোঝা যাচ্ছে খুব কষ্ট হচ্ছে। আমার চোখের কার্নিশে এক বিন্দু পানি জমা হলো। হাজার হোক আমি তো আপন ভাবি এদের। মীরা আপু হাতের উন্মুক্ত যতটুকু জায়গা আছে সবটুকুতেই কাটা। ব্লেড দিয়ে কুচি কুচি করে কাটলে যেমন দেখা যায় ঠিক তেমনই, তবে শুধু চামড়া। এটা কি করেছে? সে খুব সাবধানতা অবলম্বন করেছে, যেন আঘাত করাই তার মূল উদ্দেশ্য, মেরে ফেলার নির্দেশ বাইরে। দ্রুত গিয়ে মীরা আপুকে তুললাম। এত রক্ত দেখে মস্তিষ্ক ব্ল্যাক হয়ে গেছে আমার। এ কেমন অবস্থা হয়েছে আপুর? আপুকে নিয়ে তার রুমে গেলাম। দেখেই কষ্ট লাগছে ভীষণ। আলমারি প্রথম ড্রয়ার থেকে একটা বাক্স বের করলাম। এখানে ড্রেসিং করার সময় সব উপকরণ আছে। ড্রেসিং করে দিলাম অতি সাবধানতার সহিত। এরপর নস্টিক গজ দিয়ে মুড়ে দিলাম। মস্তিষ্ককে কেন এসব করেছে নানান প্রশ্ন হানা দিচ্ছে। আপু অসুস্থ, খানিক সুস্থ হলে জানা যাবে। ছোট মায়ের আদরের মেয়ে এক ফুলের টোকাও লাগতে দেয়নি। বাড়ির ছোট থেকে সব ধরনের কাজ আমি করে এসেছি। আপু কোনোদিন পানিটা অবধি ভরে খেতে হয়নি। আজ তাদের দুজনের কি নির্মম অবস্থা। খারাপ লাগা আরও জেগে বসলো। আপুকে শুইয়ে দিয়ে আমি রুমে চলে এলাম। ভাবনা পরক্ষণে সকালে সেই চিরকুটের কথা চলে এলো। লেখা ছিল বাঁচিয়ে রাখলাম। তবে কি ওই লোকটা? তখন খেয়াল ছিল না, ওসব নিয়ে ভাবতে পারিনি। এখন খেয়াল এলো। এই চিরকুটে কে রেখেছে? সেই ছায়ামানব যে প্রতি রাতে আমার কাছে আসে, তবে ধরা না দিয়ে চলে যায়। আর তার প্রতিটি স্পর্শে মিশে আছে এক তীব্র অনুভূতি। অবশ্য সেই অনুভূতিটা ভালো লাগার। তবে কি এই হিংস্রতাই তারই বহিঃপ্রকাশ? মীরা আপুকে একা রেখে ভার্সিটিতে যাওয়া উচিত হবে না। নিজের রুমে গেলাম, ব্যালকনি গিয়ে দাঁড়ালাম। গ্রিন নেই। চেয়ে রইলাম ওই ধূসর রঙের আকাশের দিকে। ঠোঁট দুটো কম্পিত হলো। মৃদু স্বরে উচ্চারণ করলাম, ভাগ্য কি কখনো আমায় এক প্রহর দেবে, যেই প্রহরে আমি থাকবো আমার একান্ত ব্যক্তিগত মানুষটির সাথে। হাই হিল দ্বারা খটখট করে এগিয়ে এলো এক নারী। রূপসী বলা যায়, দেখতে ভীষণ আকর্ষণীয়। তবে যে কেউ প্রথম দেখায় বলে দিতে পারবে এই আকর্ষণ কৃত্রিম। মুখের 1 ইঞ্চির মেকআপ, পরনে ক্রপ টপ। আরহান ওর অফিসে ছিল, মিটিং চলছিল। সেখানে আরহান, রুদ্র আর আরও অনেকে ছিল। হুট করে মেয়েটি নক না করে দরজা খুলে ভিতরে ঢুকলো। আরহান রুদ্র যেখানে উপস্থিত থাকলে দৃষ্টি এই নারীর দিকে। আরহান মৃদু আওয়াজে বলে ওঠে, রূপ। চারিদিকে নীরবতা বিরাজ করছে, কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। কিছুক্ষণ আগে আরহানের মুখে ডাকটা শুনে বিরক্ত করতে রুদ্রের কপাল কুঁচকে এলো। বিরক্তিবোধটা আরহানেরও হচ্ছে। আরহান মেয়েদের এড়িয়ে চলে যথাসম্ভব, কিন্তু এটাকে চাইলেও এড়াতে পারে না। অনেকটা ঘাড়ে চড়ে বসেছে টাইপের। রূপ উল্লাসিত কণ্ঠে বলল, কতদিন তোমাকে দেখিনি বেবি, তাই বলে এলাম। খুশি হওনি? আরহান মনে মনে বলল, পেতনি ঘাড়ে চাপলে বুঝি কেউ খুশি হয়? তবে সামনে বলো, এসেছো ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম থেকে নক করে আসবে। ইটস ম্যানার্স। রূপ অপমানিত বোধ করলো। আচ্ছা,
আমি তাহলে পরে আসি, কথাটা বলেই বেরিয়ে গেল রূপ। মিটিং হচ্ছে বিদায় বেরিয়ে গেল। আরহান একা থাকলে শত অপমানেও যেত না। রূপ যেতেই আরহান ছোট্ট একটা শ্বাস ফেলল। রূপতি আরহানের চাচাতো বোন। ছোট থেকে সবাই রূপ বলে ডাকে। চাচা পরিবার সহ লন্ডনে থাকে। আরহানের বাবা দেশের বাইরের বিজনেস, বর্তমান তার দায়িত্বে। রূপের একটি ছোট্ট বোন আছে, নাম মাহি। ভীষণ শান্ত প্রকৃতির। আরহানের বাবার মৃত্যু লন্ডনে হয়েছিল। এরপর চাচা একা বিজনেস সামলাতে হিমশিম খাবে বলে ওই দেশটিতে থেকে গিয়েছিল 4 বছর। এই 4 বছর সবচেয়ে বেশি বিরক্তর কারণ হয়ে দাঁড়িয়েছে রূপ। মেয়েটির গায়ে পড়া টাইপের। আরহানের এসব সহ্য হয় না। এই জন্য তো যত তাড়াতাড়ি পেরেছে সব কিছু গুটিয়ে দেশে ফিরে এসেছে। এখন থেকে সব সামলাচ্ছে আরহান। আজ 2 বছর পর রূপকে দেখে বিরক্ত চরম পর্যায়ে পৌঁছে গেল সে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে। পশ্চিমে আকাশ ঢলে রক্তিম সূর্যরশ্মি দেখা যাচ্ছে। বাদবাকি পুরো আকাশ ধূসর রাঙ্গা হয়ে আছে। প্রকৃতি নিজস্ব। পাখিরা সব নিজ নিজ নীড়ে ফিরে এসেছে। আর আমি ব্যালকনিতে দাঁড়িয়ে ওই আকাশপানে চাইয়ে আছি। সন্ধ্যার আকাশে সবচেয়ে উজ্জ্বল এক তারা দেখা যাচ্ছে, শুকতারা। চাঁদের পাশে কি সুন্দর জ্বলজ্বল করছে। মনে আছে, এক ইচ্ছে জেগে এলো, ইস, যদি আমি নিজ একান্তে ব্যক্তিগত চাঁদ পেতাম, তবে কি আমি তার শুকতারা হতে পারতাম? মনের ইচ্ছে মনের মধ্যে রয়ে গেল, তীব্র আকাঙ্ক্ষা নিষিদ্ধ বস্তু আমার জন্য। দুপুরে মীরা আপুকে খাবার খাইয়ে ওষুধ দিয়ে ঘুমাতে দিয়ে চলে এসেছি। সারা বিকেল আমার কাটলো আকাশের দিকে তাকিয়ে। ভাবনায় ছিল সেই ছায়া মানবের কথা। ভাবনায় আরও এলো এই দুদিনের ঘটনা। রাস্তায় ওই লোকটার নির্মম মৃত্যু, ছোট মা ছাদ থেকে পড়ে যাওয়া, মীরা অপুর অবস্থা, সবটা এক সুতোয় গাঁথা। দুহাসে এক রহস্য। এই ছায়ামানবকে আমি গত 1 মাস ধরে অনুভব করছি ঘন্টার পর ঘন্টা তার তাকিয়ে থাকা। তবে আমি এত কিছু অনুভব করা সত্ত্বেও চোখ মেলে পারছিলাম না। গতকালও কেন পারলাম না? প্রথম কয়েকদিন আমি স্বপ্ন ভেবেছি, ভয় পেয়েছি। ছোট মাকে বলায় উনি বলেছিলেন, যত সব ঢং আর আদিক্ষেতা। নিশ্চয় সারাদিন ছেলে মানুষের সাথে লেগে থাকিস, এই জন্য স্বপ্নে এসব দেখিস। এসব স্বপ্নে ভেবে অবজ্ঞা করেছিল। তবে কাল সকালে গলার নিচে এই দাগে নিশ্চিত হয়েছে এটা স্বপ্ন না। বাস্তবে কারো স্পর্শ প্রতি রাতে, কিন্তু সে রাতে বা আসছে কেন? আর এভাবে স্পর্শ করছে কেন? লোকটা কি খারাপ? তবে স্পর্শগুলো ভালোবাসাময় ছিল কেন? আর ভাবতে ইচ্ছে হচ্ছে না। বেশি চিন্তা করলে মাথা ব্যথা হয় আমার। এই যেমনটা এখন হচ্ছে। রুমে চলে এলাম। ছোট মায়ের জন্য টেনশন হচ্ছে। কি অবস্থা, কে আছে? দুপুরে একবার বাবাকে কল দিলাম, রিসিভ করেনি। তাদের মিরাপুর কথাও জানানো হয়নি। কিচেনে চলে এলাম, উদ্দেশ্য রাতের খাবার তৈরি। মিটিং শেষ করা মাত্র আরহান চেহারায় হেলান দিয়ে বসেছে। বড্ড চিন্তিত। বিশাল এক ঝামেলা। কবে যে শেষ হবে এই ঝামেলা? কবে যে ধরতে পারবে পুরনো সে শত্রুর গুপ্তচরকে? কবে যে শেষ করতে পারবে তাকে? তবে না নিজের প্রিয়তমাকে নিজের কাছে আনতে পারবে? আরহান ভেবে চলো এসেছি। কথাটি রূপের। আরহানের উদ্দেশ্য করে বলা। আরহানের উপরে না তাকিয়ে ভুরু কুচকে ফেলল। হাতে দুটো আঙ্গুল চালানো কপালে। তারপর আবার এসে গিয়েছো? কিছুক্ষণ পর আরহান রূপের দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, এখানে কি? রূপের উজ্জ্বল মুখশ্রী ঘন কালো মেঘ নেমে এলো। কণ্ঠ আলতো করে বলল, তুমি চলে এসেছো 2 বছর আগে। তোমাকে ছাড়া ভালো লাগে না, চলে এলাম। বিকজ আই স্টপ। বাক্যটি সম্পূর্ণ করার আগে রূপকে থামিয়ে দিল আরান। কেননা সে জানে রূপ এখন কি বলবে। প্রায় শতাধিক বার বলে এসেছে এই কথাটা, কিন্তু সে তো আর তার প্রিয়তমা ছাড়া কাউকে ভাবে না, এসবের কেয়ার করে না। রূপ চুপ হয়ে গেল, নীরবতা ভেঙে ফেললো। মিনিট তিনেক সময় নিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, তুমি বারবার আমাকে রিজেক্ট করো কেন? কি নেই আমার? লন্ডনে ছেলেরা আমার হাত ধরার জন্য লাইন দিয়ে আছে। সেখানে আমি নিজেই তোমার কাছে নিজেকে বিলিয়ে দিতে চাচ্ছি, আর তুমি পাত্তা দিচ্ছ না। কজ আই অ্যাম নট লাইক আদার্স। কথাটি বলে আরান চেয়ার থেকে নিজের ব্লেজার এক হাতে নিয়ে চলে যায়। রূপ সেখানে ঠাই হয়ে দাঁড়িয়ে রইল। আরান বাইরে যেতেই রুদ্র তার পাশে এলো। আরানের সাথে হাঁটতে হাঁটতে অফিসের বাইরে চলে এলো। আরান গাড়িতে ফ্রন্ট সিটে আর রুদ্র ড্রাইভিং সিটে বসে পড়ল। গাড়ি স্টার্ট দিয়ে বলল, স্যার, এটা কেন এসেছে? আরানের দৃষ্টি জানলার বাইরে গিয়ে পড়ল। রাস্তার পাশে বসে থাকা একজোড়া কপোত প্রকৃতি থেকে মৃদু হাসলো। আওয়াজের ভঙ্গিমা অন্য সময়ের তুলনায় অনেকটা পাল্টে বলল, ভালোবেসে। আসলে ভালোবাসার অন্য একটা সত্যি আছে, পাথরকে গলাতে সক্ষম। এ- এখানে আরহান তো রক্তে মাংসে গড়া মানুষ। এই জন্য ভালোবাসার নাম নিতেই ঠোঁট প্রসারিত হয়ে যায়। হয়তো সত্যিকারের ভালোবাসা উপলব্ধি তার আছে। আরহানের এই শব্দে মনে রুদ্রর জানা আছে, তবে এটা জানা নেই তার স্যার কেন ওই মেয়েকে গ্রহণ করে না। চেহারায় রয়েছে এক রাজ্যের সৌন্দর্য, আর মনে রয়েছে
আরহানের জন্য অগাধ ভালোবাসা। তবে কি ফিরিয়ে দেওয়ার কারণ কি? রুদ্র জিজ্ঞাসা করে। তাহলে স্যার মেয়েটিকে বিয়ে করতেই তো পারেন। একদিন না একদিন বিয়ে তো করতে হবে। সেটা একে করলেই তো হয়। আরহান রুদ্রের দিকে তাকালো। চোখে রয়েছে কারোর জন্য এক সমুদ্র ভালোবাসা। যে কোনো নারী এই চোখের গভীরে ডুবে মরতে পারে। তাই হয়তো রুম মরেছে। হ্যাঁ, মরণ হয়েছে তার এই গম্ভীর চক্ষু জোড়ার মাঝে। আরহানের ঠোঁট দুটো কেঁপে উঠল। কম্পনরত ঠোঁট দ্বারা উচ্চারণ করে বলল, সব ভালোবাসায় পূর্ণতা পায় কি? রুদ্র দমে গেল। এই বিষয়ে আর কোনো প্রশ্ন তোলার সাহস নেই। কারণ সে নিজেও এমন একজনকে ভালোবেসে বসেছে যাকে পাবার কোনো সম্ভাবনা নেই। আরহানের সব ভালোবাসা পূর্ণতা পায় কি? কথাটা উজ্জ্বল দৃষ্টান্ত সে নিজেই। কিছুদূর এগোতে আরহানের ফোনে মেসেজের টিউন বেজে উঠল। হাতে নিল ফোন। মেসেজ পড়ে বাঁকা হাসলো। যেন আর একটা অনেক বড় প্রাপ্তি। রুদ্রকে উদ্দেশ্য করে বলল, পুরানো গোডাউনে চলো। রুদ্র গাড়ি ঘোরালো। ওদের ফ্যাক্টরির পুরনো গোডাউনটা খালি পড়ে আছে। প্রায় আরহান নিজের গোপন কিছু কাজ এখানে করে, যেমনটা এখন করছে। অন্ধকার একটা রুম। উপরে একটা লাইট জ্বলছে। আলোর তেজ খুব একটা না। তীব্র একটা অন্ধকার। এই লাইটটার দ্বারা শুধু মাঝের দুটো চেয়ার দেখা যাচ্ছে। একটিতে আরহান, অপরটিতে একটা লোক। দড়ি দিয়ে বেঁধে রাখা হচ্ছে লোকটাকে। শরীরে ক্ষতের চিহ্ন স্পষ্ট। মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। বেদো রক মারা হয়েছে লোকটিকে। আরহান মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করে, তৃষ্ণা কোথায়? লোকটি কোনো পাত্তা দিল না। আরহান রুদ্রের উদ্দেশ্য করে বলল, এর ফোন কোথায়? রুদ্র তড়িঘড়ি করে বলল, আব্দুলের কাছে। তার স্যারের এই শান্ত কণ্ঠের মানে সে জানে খুব ভয়াবহ কিছু হবে। তবে সিরিয়ালে দাঁড়িয়ে থাকা আরহানের লোকগুলির মাঝে আব্দুল নামের লোকটি মাথা নিচু করে এগিয়ে এলো আরহানের কাছে। আব্দুল ফোন এগিয়ে দিয়ে সে ফোনে হাতে তুলে নিল। লক করা না থাকায় বাঁকা হাসলো। কল লগে থাকা বস নামটা দেখেই রুদ্র ইশারা করে বলল। আরহান ইশারা করা মাত্রই রুদ্র ফোন দিয়ে প্রস্থান করলো। আরহান চেহারা বেঁধে রাখা লোকটির দিকে এক পলক তাকিয়ে বাঁকা হাসলো। পাশে থেকে ছুরি উঠিয়ে সোজা লোকটির শ্বাসনালী বরাবর চালিয়ে দিল। এক ছুরিকাতে নিঃশ্বাস বন্ধ হলো। মেঝেতে লুটিয়ে পড়ল লাশ। রক্ত ছিটকে এলো আরহানের চোখে মুখে। হাতের আঙ্গুল দিয়ে ছুরির রক্ত মুছে তোমাকে পাবার আরও এক ধাপ কমে গেল শুক্তারা। চলমান গাড়ি এসে থামলো বিরাট বড় এক ডুপ্লিকেট বাড়ির সামনে। চারিদিকে গার্ডস। আরহানের বাড়ি এটা। গাড়ি থেকে আরহান নামলো। রুদ্র এখানে থাকে না। বাড়ির পাশে স্টাফ কোয়ার্টার আছে। রুদ্র সেখানেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। নিজস্ব দুনিয়া বলতে স্যার, কাজ আর অব্যক্ত এক ভালোবাসা রয়েছে তার। রুদ্র কোয়ার্টারে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি স্টার্ট দিল। আরহান থামিয়ে দিয়ে থেকে যেতে বলল। রুদ্রের অস্বস্তি হচ্ছে এখানে থাকার কথা শুনতে, তবুও তার স্যারের কথা ফেলতে পারল না। আরহান ধীর কণ্ঠে কাম বলে বাড়ির ভিতরে পা বাড়ালো। রুদ্র আরহানকে অনুসরণ করে ঢুকলো। বাড়িতে ঢুকতে রুদ্রর নজর পড়ল ড্রয়িং রুমে থাকা অপসরীর দিকে। সোফায় বসে আছে, নজরটা টিভির দিকে। উপভোগ করছে কার্টুন। নিষ্পাপ মুখশ্রীতে রয়েছে একরাশ মায়া। আর এই মুখখানা দেখে রুদ্রের হৃৎপিণ্ড থেমে গেল। চারপাশে ভুলেও তাকিয়ে রইল এক মোহময়ী নারীর দিকে। নিজ মনকে এ কাজে প্রায় নিষেধাজ্ঞা জানায় রুদ্র। কিন্তু মন কি আর কথা শোনে? ভাইয়া চলে এসেছো? নিশা সুরেলা কণ্ঠে ধ্যান ভাঙল। রুদ্রের খেয়াল এলো এইমাত্র সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। নিশাকে দেখলে কেন যেন রুদ্রের হৃৎপিণ্ড অসুস্থ হয়ে যায়। আরহান নিশার কথায় উত্তরে হালকা আওয়াজে হু বলে চলে গেল। নিশা জানে তার ভাইয়া এরকম, তাই কিছু মনে করলো না। তবে অন্য কেউ হলে নিশ্চয় অপমানিত বোধ করতো। ছোট্ট একটা শ্বাস ফেলে চোখ ঘোরালো দরজার দিকে। চোখ দুটো স্থির হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে এক সুঠামদের অধিকারী পুরুষ। শ্যামবর্ণের পুরুষ বোধহয় পৃথিবীর সবচেয়ে দেখতে সুন্দরী হয়। দ্রুত চোখ সরিয়ে নিল নিশা। রুদ্র একটা চাঁদ। তাকে দেখতে পারবো, কল্পনার স্বপ্ন বুনতে পারবো না, তবে ছুতে পারবো না। সেই সাধ্য নিশার নেই। একটা দীর্ঘশ্বাস ফেলল। রুদ্র প্রস্থান করলো। আরহান নিজের রুমে এসে শাওয়ার নিল। গোডাউনে চেঞ্জ করে সব রক্ত ধুয়ে এসেছিল, তাই বাড়ির কেউ এটা দেখেনি। আরহানের এই সিক্রেটগুলি তার মা বোন জানে না। রাত 12টা বাজে। আরহান এখন বের হবে। উদ্দেশ্য শুকতারা। সে তার শুকতারাকে না দেখে থাকতে পারে না। সম্ভব হলে খুব আগেই নিজের কাছে নিয়ে আসতো, কিন্তু বাধা হয়ে মাঝে ছিল তৃষ্ণা, আরহানের সবচেয়ে বড় শত্রু। আরহান এর আগে অনেক শত্রু হয়েছে, তবে কখনো কাউকে নিয়ে এতটা বিপাকে পড়তে হয়নি। খুব চালাক এই তৃষ্ণা। নীলাভ অধিকারী নীলাভ চক্ষুদয়ের অধিকারী। অধর জুড়ে রয়েছে নেশাক্ত এক হাসি। সমগ্র চেহারায় মাদকতা। আসক্তি এক নারী। যখন এই নারীকে ভালো লেগেছে, সেই নারী নিজ থেকে তাকে সাড়া দিয়েছে। গান আর বন্দুক দুটোই সেরা তৃষ্ণা। আর এই ডানাত ছিল এই গুপ্তচর, যাকে দিয়ে আরহানের সব খবরাখবর নিত। একে শেষ করে দিয়েছে আরহান। এখন তৃষ্ণা দুর্বল।
আরহান তো একমাত্র ভয় তার শুকতারাকে নিয়ে। আর এই তৃষ্ণা আরহানকে হারাতে যে কোনো লেভেলে নামতে পারে। কোনোভাবে আরহানের উইক পয়েন্ট যদি ধরে ফেলে, তাই লুকিয়ে রাতের বেলা শুকতারাকে দেখতে যায়, যেমনটা এখন বেরোচ্ছে। গভীর রাতে বেড়ে গিয়েছে নিস্তব্ধ। রাত্রির পায়ে ঠক ঠক শব্দ ভেসে এলো শ্রবণ ইন্দ্রিয়তে। গভীর ঘুমে মগ্ন আমি, তবুও আমি শব্দ শুনতে পারছি। আঁখি পল্লব মেলাতে অক্ষম। প্রতি রাতের মতো এবারও ছায়ামানব এগিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল। এই ছায়ামানব আরহান প্রতিবারের মতো আমার ডান হাতটি নিজের হাতে নিল। হাতের পিঠে এঁকে দিল উষ্ণ পরশ। গভীর নয়নে দেখে যাচ্ছে তার শুকতারাকে। এ দেখে এত শান্তি সেদিন প্রথম দেখেছিল, সেদিন থেকে আমাকে দেখলেই আরহানে এমনটাই লাগে। আজ থেকে বছরখানেক আগে তো দেখেছি। এয়ারপোর্ট থেকে ব্যাক করার পর যখন আরহান গাড়ি নিয়ে জ্যামে আটকে ছিল, তখন ফুটপাত ধরে হেঁটে চলছিল এক মেয়ে। তাকে দেখে তো আরহান থমকে গিয়েছিল। এক মায়াবিনী মায়াজালে আবদ্ধ হয়ে গিয়েছিল। সেই দিনটা কি আরহান ভুলতে পারে? মনে আছে প্রতিটা মুহূর্ত। এখনো ভাবতে গেলে সব জীবন্ত লাগে। সেদিন ওই মায়াবিনীর হৃদয় ছিল ভীষণ ভারাক্রান্ত। একলা পথে গোমরা মুখশ্রী নিয়ে হেঁটে যাচ্ছিল। পরনে সুতির থ্রি-পিস, ওড়নাটা মাথায় দেওয়া। সামনে ছিল এক কৃষ্ণচূড়া গাছ। খানিকটা উঁচু করল। রক্তলাল কৃষ্ণচূড়া দেখে ভারাক্রান্ত হৃদয় নিমেষে খুশির ঝলকানি দিয়ে উঠল। আহা, জীবন নাইবার সুন্দর হলো! প্রকৃতি কি সুন্দর! প্রাণ খুলে হেসে উঠল মেয়েটি। আর আরহান সেই হাসির রাস্তার পাশে গাড়িতে বসে তৎক্ষণাৎ মুঠোফোন বন্দি করে নিল। এরপর কয়েক রাত নিদ্রাহীন কেটেছে। ব্যস্ত নগরীতে নির্ঘুম থেকে আরহান তার শুকতারাকে নিয়ে বুনেছে অজস্র স্বপ্ন। তবে নিজের মনের সম্পর্ক ও অনুভূতিগুলি সম্পর্কে অজ্ঞাত ছিল আরহান। বুঝতে পেরেছিল দ্বিতীয় দেখায়। এই তো কিছু মাস আগে গভীর রজনীতে ছাদের একপাশে রেলিংয়ের ধারে দাঁড়িয়েছিল মেয়েটি। চোখ দুটো নিক্ষিপ্তভাবে আকাশাচ্ছন্ন আকাশপানে। সেদিন দ্বিতীয়বারের মতো আরহানের হৃৎপিণ্ড থমকে যায়। তাও একই মানুষের জন্য। মনের কোঠায় ছিল মেয়েটির জন্য শুকতারা সম্বোধন বরাদ্দ। সেবার আরহানের মনে সুপ্ত অনুভূতি সম্পর্কে অবগত ছিল, কিন্তু তৃষ্ণা। আরহানের মস্তিষ্ক পুনর স্মৃতিচারণ আপাতত বন্ধ করল। নেশাক্ত দৃষ্টি নিক্ষেপ করল শুকতারার দিকে। ঘামার্ত মুখশ্রী, টানা টানা নেত্র, আলগা হওয়া অধরযুগর ফুলে কপল, সব মিলিয়ে আরহানের একটাই কথা বলতে ইচ্ছা করছে। আমার প্রতিটি নির্ঘুম রাত ধন্য। তোমার এরূপ দেখার সৌভাগ্য পেয়েছি। আলতোভাবে হাত স্পর্শ করলো তার শুকতারার ঠিক কানের নিচে। বৃদ্ধা আঙ্গুল গালে কিছু এঁকে বেরোচ্ছে। আরহান স্থির দৃষ্টি দিয়ে তার শুকতারার নেত্রযুগল থেকে অবলোক করলো গলার নিচে। এই কালচে তিলে। অপর হাত এনে ছুঁয়ে দিল এই নেশাক্ত তিলকটির উপরে। মৃদু ধারালো স্বরে উচ্চারিত হলো, সেদিন ভার্সিটিতে যাওয়ার সময় তোমার এই তিলের দিকে একটা শুয়োরের নজর পড়েছিল। তাকে তো সরিয়ে দিয়েছিল, কিন্তু রাগ দমছিল না। তাই তোমার সাথে অমন করেছিলাম। আর তোমার সাথে যে এরকম হচ্ছিল বাড়ির ভেতরে, তা আমার জানা ছিল না, দুঃখিত। মেঘলা আকাশ দুরুম দুরুম আওয়াজ করে চলছে। অন্ধকার হয়ে আসে। বর্ষণের এই আমেজটা প্রায় ঘটে। আকাশ ভেঙে গড়িয়ে ফোঁটা ফোঁটা পানি ধীরে ধীরে এই ধারাপাতের মতো বেড়েই চলেছে। হয়তো প্রতিটা ফোঁটায় একটি অপরটির সাথে অঘোষিত প্রতিযোগিতা শুরু করেছে। এর বদন পাল্টে গেল নিমেষে। আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে অনেকটা। বৃষ্টির তেজ থাকলেও অন্ধকারের রেশমাত্র নেই। আমি সকালে ঘুম থেকে উঠে এখানে দাঁড়িয়েছি। খুব ভোরে ঘুম ভেঙেছে। দেখতে দেখতে আরও একটি সপ্তাহ কেটে এলো। প্রতি রাতে ছায়ামানবকে অনুভব করি, কিন্তু সমস্যা একই, দেখতে পারি না। সেদিন মীরা আপুকে জিজ্ঞাসা করছিলাম ওই ঘটনার ব্যাপারে। আপু বলতে নারাজ যে সেই কাজটি করেছে, সেজন্য আপুর মুখে তালাচাবি মেরে নিজের কাছে রেখে দিয়েছে। আপু আর দ্বিতীয়বারের জন্য জিজ্ঞাসা করেনি। 3 দিন পর ছোটো মা চলে এসেছে। আঘাত খুব একটা পাইনি ভেবেছিলাম, কিন্তু আমার ভাবনা ভুল। ছোটো মা এখনও কোমর সোজা করে দাঁড়াতে পারতে না, হাঁটতে পারে না, তবে কুঁজো হয়ে যায়। ডান হাত দুটো পুরো ভেঙে গিয়েছে মারাত্মক আঘাতে। 1 সপ্তাহ পরে ভার্সিটিতে যাওয়া হয় না আমার। ছোটো মা আপু দুজনে অসুস্থ ছিল, প্রতিটি কাজে নির্ভরশীল আমার উপর। আপুর হাত অনেকটা ঠিক হয়েছে, তবে ছোটো মা এখন একা চলতে পারে না। আশ্চর্য কথা হচ্ছে, সেই ছোটো মা আমাকে একবেলা কটূক্তি না করতে শান্তিতে পেত না। সেই ছোটো মা বাড়ি ফেরার পর থেকে আমার সাথে খারাপ ব্যবহার করেনি। খারাপ ব্যবহার করবে কি? অজ্ঞানবশত কোনো কারণে ছোটো মা আমার সাথে কথা বলতে ভয় পাচ্ছে। আর আপু কোনো রকম বাজে আচরণ করছে না। আজ ভার্সিটি যাব, রান্নাবান্না সেরে নিলাম, ছোটো মাকে খাইয়ে দিলাম। আবুর হাতের অনেকটা কাজ সেরেছে, বিদায় নিজ হাতে খেতে পারে। আজ ভার্সিটিতে নবীনবরণ 3rd ইয়ারে আমরা, সেজন্য প্রায় সব দায়িত্ব আমাদের। প্ল্যান অনুযায়ী শাড়ি পরতে হবে। আমি রাজি ছিলাম না, শাড়িও ছিল না আমার। কিন্তু রুশি বলল আমার শাড়ি পরার ভীষণ ইচ্ছে জেগেছে, তবে তুই না পরলে আমি পরবো না।
রুশির জোড়াজড়ি আর নাকচের সাধ্য হলো না। এদিকে শাড়ি নেই বলে অয়ন আর রুশি মিলে একটা লাল পাড়ের কালো শাড়ি কিনে দিয়েছে আমায়, সাথে ম্যাচিং অর্নামেন্টস। সকালে উঠে শাড়ির প্যাচ দিতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে আমাকে। কিভাবে পরে জানি না তো, বহুত মুশকিল। ঘন্টা দুয়েক সময় লাগিয়ে হালকা পাতলাভাবে শাড়ি জড়িয়ে নিলাম, আঁচল ছেড়ে দিলাম, হাঁটু লম্বা চুলগুলো মুক্ত করে রাখলাম, মুখে আহামরি কিছু দিলাম না, একটুখানি কাজল লাগালাম। রুশি বলে আমার কাজল চোখে কালো চোখ নাকি ভীষণ নজর লাগে। কানে রুশির দেওয়া সিলভার ঝুমকো পরছিলাম, এতটাই হয়ে গিয়েছে। ভার্সিটিতে যাওয়ার আগে রুশির কল এলো। ওরা আজকে আমাকে পিক করতে আসার কথা ছিল। কল রিসিভ করতে ওপাশ থেকে বলল, ঠিক আর কয় ঘন্টা লাগবে মহারানী? সেই কখন থেকে অপেক্ষা করছি, তোকে না বলেছি কখন বেরোতে হবে? 1.5 ঘন্টা লেট কই তুই? আর 5 মিনিট টাইম দিচ্ছি, এখন না এলে আজ যাবই না আমি। কথাটা শেষ করে ফোন কেটে দিল। আমার কাছ থেকে কিছু শোনার অপেক্ষা করলো না। আমি ফটাফট আরেকবার নিজেকে আয়না দেখলাম, না, খুব একটা বাজে দেখাচ্ছে না। বাড়ি থেকে বেরোতে রুশির গাড়ি দেখা গেল। আমি এগিয়ে গেলাম, পিছনে মুখ গোমড়া করে অন্যদিকে ঘুরে বসে আছে। পরনে আকাশি রঙা শাড়ি, ফর্সা দেহে এমন শাড়ি খুব মানানসই। আর তা যেন রুশিকে দেখে বোঝা যাচ্ছে। আমি ভেতরে ঢুকে বললাম, আমি ঢুকতে গাড়ি স্টার্ট দিল ড্রাইভার। রুশি আমার আসার আভাস পেয়ে গাল দুটো আরও ফুলিয়ে বসলো। খানিকটা হেসে দিলাম। আমাকে কেমন দেখাচ্ছে বলবি না? আমার কথায় তাকালো না, ফুলো গালে বাচ্চা মশারে বলল, কতক্ষণ অপেক্ষা করেছিস? কথা নেই তোর সাথে, যা। আমি মিটমিট করে হেসেই যাচ্ছি। এতে ওর রাগ বাড়বে বই কি কমবে? আমি যে এই মিষ্টি মেয়েটাকে দেখেছি, এটা আমার বোন। হ্যাঁ, আমার বোন এটা। আমার চুপ হয়ে যাওয়া দেখে রুশি আমার দিকে চোখ তুলে তাকালো। তার চোখ সরল না, রাগ সব জানলা দিয়ে বাইরে ছুঁড়ে মারল। উল্লাসিত কণ্ঠে বলল, বিনু, তোকে কি সুন্দর লাগছে। আমি ছেলে হলে এখনই কিডন্যাপ করতাম। আমি ফিক করে হেসে ফেললাম ওর কথায়। চারিদিকে উৎসবমুখ পরিবেশ, পুরো ভার্সিটি সজ্জিত হয়ে আছে নতুন আমেজে। আমি আর রুশি ক্যাম্পাসে এসে খুঁজে চলছি অয়নকে। পুরো ক্যাম্পাস 8 ঘন্টা ধরে খুঁজলাম, কোথাও নেই। হাঁপিয়ে উঠলাম দুজনে। একে তো শাড়ি পরেছে, তার উপর দৌড়াচ্ছে, উফ। ফাইনালি স্টেজের পিছনে দেখা মিলল। কাজে ব্যস্ত অয়ন, পুরো ব্লু মিক্স সাদা পাঞ্জাবি। রুশির দিকে তাকালাম এক পলক। তার স্থির দৃষ্টি সামনে দাঁড়িয়ে থাকা এক সুদর্শন পুরুষটির উপর। চোখে ভালোবাসার এক সাগর রয়েছে। মনে কি রয়েছে? আমি হাত নেড়ে অয়নের দৃষ্টি আকর্ষণ করলাম। অয়নের মুখে হাসি ফোটালো এদিকে তাকিয়ে। আমি রুশির হাত ধরলাম, এগিয়ে যাচ্ছি অয়নের দিকে। অয়ন রুশিকে দেখে প্রশস্তির হাসি সংকোচ করলো। মুগ্ধ নয়নে তাকিয়ে রইল এই শুভ্রা রঙিন মেঘ পরীর দিকে। আঁখি পল্লব মেলতে যেন ভুলে গিয়েছে। কোনো পুরুষের কাছে তার ভালোবাসার নারী নিশ্চয় ভুবন ভোলানো সৌন্দর্যের অধিকারিণী। এদের দুজনকে এভাবে তাকিয়ে থেকে থেকে আমার নিজেকে কাবাবে হাড্ডি মনে হচ্ছে। ইস, এরা যেন শত জনমের চক্ষু তৃষ্ণা মেটাচ্ছে। আজ স্পেশাল গেস্ট হিসেবে কে আসবে জানিস? পাশ করা ফাইনাল ইয়ারের এক আপুর আওয়াজে ধ্যান ভাঙল আমার। আপু তার একজন ফ্রেন্ডকে উদ্দেশ্য করে কথাটি বলছে। না চাইতে এদের কথোপকথন আমার কানে ভেসে আসছে। সামনে মেয়েটি বলল, তুই জানিস না কে আসবে? মেয়েটি বলল, না। বেধক ইঙ্গিতের পক্ষিতে বলে উঠল, তৃষা। নামটি শুনতে অপর মেয়েটি খুব আদল বদলে বলল, শুধু মেয়েটা না। পাশে দাঁড়িয়ে থাকা সবাই উত্তেজিত হয়ে পড়ল। আমি কিছু বুঝতে না পেরে তাদের একজনকে জিজ্ঞাসা করলাম, তৃষা কে আপু? তারা যেন আমার কথাটা শুনে স্তব্ধ খেয়ে গেল। সবার মুখে হাহাকার হয়ে গেল। আমি অবুঝ নয়নে চেয়ে রইলাম। একটা আপু বলল, সিরিয়াসলি তুমি তিশাকে চেনো না? আমি মাথা দুই দিকে নাড়িয়ে ইশারা করলাম। একজন আপু নিজেকে শান্ত করে উত্তেজিত কণ্ঠে বলে, তিশা হলো আমাদের সবার ক্রাশ। আমরা যখন ফ্রেশার ছিলাম তখন ফাইনাল ইয়ারে ছিল। বর্তমান নামকরা সিঙ্গার। মারা যায়। তুমি সিনিয়র তিশাকে চেনো না? কিন্তু সত্যি সিঙ্গার তিশাকে চেনো না? আমি পুনরায় না ইশারা করলাম। গান শোনা হয় না আমার, কি শুনবো? সে সময় আছে? একটা আপু বলল, তার নীল চোখ, উফ, হাজারো মেয়ের খুন হয়েছে। অন্য একজন আপু বলল, তার হাসিটা কি সুন্দর, কত মেয়ে পাগল হয়েছে। পাশে আরও একজন বলল, পার্সোনালিটি দেখেছিস, পুরোটাই ক্রাশ ম্যাটেরিয়ালস। আমি প্রস্থান করলাম। একটা ছেলেকে নিয়ে এত বলার কি আছে? আমার পিছে পিছে রুষা ও অয়ন এলো। এতদিন আমি শুধু গেস করেছিলাম অয়নের মনে রুষির জন্য ফিলিংস আছে। আজ বুঝে নিলাম দুজন দুজনকে নিয়ে অনেক বেশি কিছু আছে। কিছুটা দূরে নজর দিতে দেখলাম একটা মেয়ে কাঁদো কাঁদো মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। এগিয়ে গেলাম মেয়েটার কাছে। গ্রিন স্যুট পরা মেয়েটিকে শ্যাম বর্ণ বিশিষ্ট রূপবতী বলা চলে। মুখশ্রীতে ঘন কালো আধার। কেন? পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রাখলাম। মেয়েটি কেঁপে উঠল, আমার দিকে দৃষ্টি নিবন্ধন করলো। কি মায়া ভরা চাহনি! হৃদযন্ত্র ধুপ করে নিল আমার।
দুবার নিঃশ্বাস ছাড়লাম। তৃতীয়বার নিঃশ্বাস নিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? আমাকে বলতে পারো, আমি তোমার বোনের মতো। মেয়েটি বিস্ময় নয়নে কার্নিশে দুফোঁটা অশ্রু জমা হয়ে উঠল। তার হৃদয় থেকে উচ্চারিত হলো, আপু। আমি হু বলায় মেয়েটি অশ্রু গড়িয়ে পড়ল। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? মেয়েটি বলল, ওই ছেলেটি ডিস্টার্ব করছে আপু। কোন ছেলেটি? মেয়েটি হাত দিয়ে কিছুটা দূরে বাইকে বসে থাকা একটা ছেলেকে ইশারা করলো। ছেলেটি আমাদের ব্যাচের অন্য ডিপার্টমেন্ট, তবে যতটুকু জানি ভীষণ উচ্ছিষ্ট। মেয়েটি হাত ধরে উম, বললাম, চলো আমার সাথে। আসার সাথে জিজ্ঞাসা করলাম, নাম কি তোমার? দীপ্তি। তখনই কানে এসব মুখরিত পরিবেশের চারিদিকে শুধু একটাই নাম ভেসে আসছে, তিশা। এতক্ষণে গানটি এতটাই ডুবেছিলাম যে আর খেয়াল আসেনি গানটি কোত্থেকে আসে। চোখ তুলে তাকিয়ে দেখে আমার সামনে ঘোর নয়নে আমার পেছনে দেখছে। দৃষ্টি অনুসরণ করলাম, পিছনে তাকালাম। স্টেজের উপরে ব্ল্যাক শার্ট পরা, জিন্স পরা এক যুবক, কি সুন্দর দেখতে। হঠাৎ সামনে সেই যুবকটির দৃষ্টি আমার দৃষ্টির মিলন ঘটল। মাদকতায় ভরা নীলাভ চক্ষু দেয়। আমি সেখান থেকে তৎক্ষণাৎ প্রস্থান ঘটলাম। কিছু দেখতে রুষা আর অয়নকে চোখে পড়লো, ওদের কাছে গেলাম। আমি যেতে রুষি আমাকে বলল, চল ফুচকা খাবি। আমি খাবো না রে, প্লিজ। রুষি এমন ডাকে সাড়া না দিয়ে থাকতে পারলাম না। অয়ন নাক ছিটকেল, এসব অয়নের পছন্দ না। বিরক্ত সহিত বলল, তোরা মেজাজ কী সব উল্টোপাল্টা খাওয়া ছাড়া শান্তিতে বাঁচতে পারিস না? রুষি চেঁচে উঠল, হাজার হোক ফুচকা ভীষণ প্রিয় জিনিস। এই নিয়ে খোটা বাক্য শুনতে নারাজ। হালকা তেজ মিশ্রিত কণ্ঠে বলল, এই আমি তোকে জোর করেছি? আসতে ইচ্ছা আয়, নয়তো ভাগ। তবু উল্টোপাল্টা কথা বলবি না। অয়ন মুহূর্তে নিভে গেল। আমাদের ছাড়তে পারবে না অগত্যা। কথা বন্ধ করে চুপ হয়ে আমাদের সাথে এলো। তিনজন চললাম ফুচকার সাথে। যেতেই রুচি ফুচকা মামাকে উদ্দেশ্য করে বলল, মামা 2 প্লেট ফুচকা দিন তো, দুটোতেই ঝাল দিবেন। মামা মৃদু হেসে বলল, আচ্ছা আম্মা বলেন। ফুচকা বানাতেই মনোযোগ দিলাম। আমি ভুরু কিঞ্চিত বাঁকালাম। অয়ন একটা কলাশায় একটু দূরে গিয়ে দাঁড়ালো। ও রুষির ঝাল নেওয়া কাহিনী শোনেনি, শুনলে হয়তো খেতে দিত না। রুষি আমাকে নিয়ে পাশের বেঞ্চিতে বসতেই আমি বলে উঠলাম, এত ঝাল খাবি? তুই না একটু বেশি ঝাল সহ্য করতে পারিস না? রুষি ডান হাতটি মুখের সামনে এনে হাসলো। অয়ন তান্নিধ্যের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। রুষির হাসির সাথে চুরির ঝিনঝিন আওয়াজটা সোজা গিয়ে বিঁধল পাশে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষটির বুকে। জীবনের সেরা সৌন্দর্যপূর্ণ দৃশ্য উপভোগ করছে সে। আখিপল্লব ফেলতে ভুলে গেছে। স্থির দৃষ্টিতে দেখে যাচ্ছে মোহময়ী নারীকে। রুষি ওষ্ঠদয় হাসির রেখা বজায় রেখে বলল, বাবারে, ফুচকা খাবে ঝাল ছাড়া? তা হয় নাকি? আমি কিছু বলতে যাব তার আগেই মামা দুটো ফুচকার প্লেট এগিয়ে দিয়ে আমাদের হাতে তুলে দিল। প্লেট দুটি হাতে তুলে নিলাম। অয়ন এসবে বড্ড সমস্যা, তাই সে খাবে না। রুষি তাও ওকে একবার সাধলো। নাকচ করতে রুষি মুখ বাঁকালো। আমার ঝাল পছন্দ খুব, সইতেও পারি ঝাল, তাই সমস্যা নেই। রুষি মুখ বড় করে পুরো একটা ফুচকার ফুট নিল, কিন্তু মনে হচ্ছে ঝালটা একটু বেশিই লেগেছে। আমি আস্তে করে বললাম, সমস্যা হলে খাস না। রুষি জোরপূর্বক একটা হাসি দিল। তার ফর্সা মুখ মরল লাল হয়ে গেছে। পুনরায় ফুচকা মুখে দিল। অয়ন আমাদের থেকে কিঞ্চিত দূরে দাঁড়িয়েছে, হয়তো তার দেখার ঘোর এখনো কাটেনি। দ্বিতীয়বার ফুচকা মুখে দিতে রুষির চোখ বুজে এলো। ঝালে তার খেতে না পেরে গলায় আটকে গেল। দম বন্ধ হয়ে আসছে প্রায়। নিঃশ্বাস নেওয়ার চেষ্টায় মুখটা হা আকৃতির করে ফেলছে। আমি ফুচকাগুলো ফেলে দিয়ে ওর দিকে তাকালাম। ধুর করে উঠলো আমার বুকটা। মুহূর্তেই কী অবস্থা করে ফেলছে ইতিমধ্যে। ইতিমধ্যে অয়ন আমাদের সামনে এসে হাজির। রুষির এই অবস্থা থেকে কী প্রভাব ফেলছে আমার বোধগম্য নয়। অস্থির হয়ে আছে সে, যেন রুষির নিঃশ্বাসের সাথে তার নিজের দম আটকে আছে। হাঁটু মুড়ে দিয়ে রুষির গালে হালকা থাপড়াথাপড়ি কাঁপাকাঁপি করছে, বলছে, এই কি হয়েছে তোর? অমন করছিস কেন? আমি অয়নকে উদ্দেশ্য করে বললাম, পানি নিয়ে আয় ফার্স্ট। অয়ন ফুচকা স্টলে গেল। মামাকে জিজ্ঞাসা করতে, পানি তো ফুরিয়ে গেছে। অয়নের অবস্থা রুচির চেয়েও নাজেহাল। দৌড়ে গেল কোথা থেকে, একটা মিনিট দুয়েকের মধ্যে পানি নিয়ে হাজির, সাথে আইসক্রিম। রুষিকে পানি খাওয়ালো। এক শ্বাস নেওয়ার গতি স্বাভাবিক হয়, তবে ঝাল কমেনি। অয়ন রুষির হাত ধরে আইসক্রিম নিল। রুষি খেতে খেতে খানিকটা স্বাভাবিক হলো। অয়নের দিকে তাকালাম আমি। চোখ মুখের কি অবস্থা! পুরো চোখ রক্তলাল হয়ে আসছে। ফর্সা মুখশ্রিত রক্তিম বর্ণ ধারণ করেছে। চুলগুলো এলোমেলো, কি বিধ্বস্ত দেখাচ্ছে। রুষি পুরোপুরি ঠিক হতেই ওকে গিয়ে দাঁড় করালো। পাশের গাছটির সাথে ধাক্কা খেয়ে বাহুতে চেপে ধরে চিৎকার করে উঠল, তুই ঝাল খেয়েছিস কোন সাহসে? রুষি অয়নের এই ক্রোধের সাথে পূর্ব পরিচিত, জানে এখন কি হতে চাচ্ছে। তবু তুলতুলে বলল, যা আবার হয়েছে ক, কিছু বলিস না প্লিজ। রাগের তেজ বেড়ে গিয়ে এলো অয়ন। ছেড়ে দিল রুষিকে। পাশের বেঞ্চিতে একটা লাথি দিল।
বড় বড় পা ফেলে চলে গেল সেখান থেকে। রুষি ওখানে দাঁড়িয়ে দম ফেলছে। অয়ন খুব শান্ত ও চঞ্চল প্রকৃতির ছেলে, কিন্তু রেগে গেলে পুরো উল্টো হয়ে যায়। আমি রুষির কাছে গিয়ে দাঁড়ালাম। রুষি ভয় পেয়েছে। অয়নও তো রেগে গেল। কোনো না গন্ডগোল পাঁচটি কাবে না তো? আমি রুষিকে নিয়ে ভার্সিটি পেছনের দিক থেকে গেলাম। একজনের তীক্ষ্ণ নজর যে আমারই ওপর অপলক করছে তা হতে সম্পূর্ণ অজ্ঞাত আমি। স্যার, আপনাকে এতবার কল করেছিলাম। রুদ্রের কথার প্রেক্ষিতে আরহান বলে উঠল, আওয়াজ আউট অফ কভারেজ। রুদ্রর অস্থির ভঙ্গিতে বলল, অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে স্যার। হোয়াট? কি হয়েছে? ইটস ওকে স্যার। ম্যাম তো ঠিক আছে, তবে ক্লিয়ারলি বলো। তৃষ্ণার খোঁজ পাওয়া গেছে। দ্যাটস এ গুড। রুদ্র জিভ দিয়ে ঠোঁট খানিকটা ভিজিয়ে বলল, স্যার ঘটনা এটা নয়, ঘটনা হচ্ছে তৃষ্ণা ম্যাম ভার্সিটিতে আছে। আরহান চিল্লিয়ে বলল, হোয়াট? ওখানে কি করছে? আরহানের চিল্লানোর স্বরে রুদ্রর ভয় বেড়ে গেল। এরপর কথাটা বললে কি হবে, কিন্তু বলতে তো হবে। আজ ম্যামের ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান ছিল, সেখানে স্পেশাল গেস্ট হয়ে এসেছে। আরহান বুঝতে পারছে সেখানে তৃষ্ণার আসার কারণটা। এতক্ষণ দম আটকা পড়ে গিয়েছিল। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে বলল, যাক, তার শুকতারার খবর পায়নি তৃষ্ণা। রুদ্র ফটাফট একটা শ্বাস নিয়ে চোখ বুজে একটানা বলে উঠল, তৃষ্ণা ম্যামের দিকে তাকিয়ে আছে প্রায় ঘন্টাখানেক। আরহান চুপ মেরে গেল। যা করার জলদি করতে হবে। রুদ্র, ওকে, এস্টে ইয়োর ইয়োর ম্যাম বলে আরহান এক কল কেটে গেল। তার মাথায় এখনও অন্য কিছু ঘুরছে। এত চেষ্টা করে তার শুকতারা থেকে নিজেকে আলাদা রেখে কী লাভ হলো? যার থেকে বাঁচানোর জন্য গভীর রাতে গিয়ে তার শুকতারাকে দেখে চক্ষু তৃষ্ণা মেটাতো, আজ তারই নেশা তো নজর থেকে বাঁচাতে অক্ষম আরহান। এখন উপায়? ক্যাম্পাসের একদম পেছনের দিকটায় রয়ে গেছে একটা বকুল ফুলের গাছ। সেখানে মুখশ্রিত গম্ভীর রুষি হয়ে বসেছে, ঠিক পাশে আমিও বসেছি। ভীষণ চিন্তিত আমরা। আমরা দুজনেই ভাবনার মূল কারণ অয়ন। যেই যে গেল আর খুঁজে পেলাম না। কলও দেওয়া হয়েছে বেশ কয়েকবার। প্রতিবারে ওপাশ থেকে একটা মেলি কণ্ঠ ভেসে উঠছে, দুঃখিত, কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। রুষি খুবই নরম ও মিশুক প্রকৃতির স্বভাব হওয়া সত্ত্বেও এই মুহূর্তে খুব ইচ্ছে করছে ফোনের ওপাশ থেকে ওই মেয়েটাকে দু চারটে গালি শুনিয়ে দিতে, কিন্তু এই ডিকশনারিতে তো গালি নেই। রুষি এবার মাথা নিচু করে তাকালো। চোখ দুটো ছলছল করছে, ঠোঁট চেপে ধরছে। হয়তো কান্না হজম করার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ও পারল না। কান নিসবে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আমি তড়িঘড়ি রুষির গাল দুটো নিজের হাত দিয়ে আঁকলে রাখলাম। অতি সপ্তপর্ণে অশ্রুকণা মুছে দিয়ে মৃদু আওয়াজ বলে উঠলাম, কাঁদছিস পাগলি কেন? রুষি কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, তার ক্রোধে আমার সহস্র ক্ষতি মানতে রাজি আছি, তবে সে হীনা, তার অবহেলা মরণ যন্ত্রণার সম। এত ভালোবাসিস? কান্না থেমে গেল। স্থির নয়নে আমার দিকে তাকালো। চোখ দুটো তো অবিশ্বাস্য, হয়তো বিস্ময়। এটা বুঝি ভালোবাসা? হুম। একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে চোখলো। ওকে ভালোবাসি কিনা জানা নেই, তবে ওর এই বুকটা খুব পোড়ে আমার। অয়নকে বলবি না এই ব্যাপারটা? সেদিন সেই ভালোবাসার সম্পূর্ণ অনুভূতির সাথে পরিচিত হবো, সেদিন অবশ্যই বলবো। দেখিস যেন দেরি না হয়। রুষি আর কিছু বলার আগে ফোন বেজে উঠলো। আমাদের একটা ফ্রেন্ডের নাম্বার, নেহা। রিসিভ করতে ওপাশ থেকে নেহার অস্থির কণ্ঠ, তোরা কোথায়? ক্যাম্পাস এসে? কেন, কি হচ্ছে? স্টেজে এদিকে আয়, ঝামেলা হয়েছে খুব। আমি আচ্ছা আসছি বলেই কল কেটে দিলাম। রুষি গিয়ে স্টেজের দিকে এগুলো, জানি না কী হচ্ছে, তবে চিন্তায় পড়ে গিয়ে দেখি অয়ন একটা ছেলেকে বেধড়ক করেছে। অয়নও মার কাছে। ইতিমধ্যে অয়নের সাদা পাঞ্জাবি রক্তাক্ত হয়ে গেছে। রুষি অয়নকে এই অবস্থা দেখে, অয়ন এমন না। আমি রুষিকে ডাকলাম। ও এক মুহূর্ত বিলম্ব না করে এগিয়ে গেল। অয়নকে ছাড়তে আনতে যেয়ে অয়ন রুষিকে আক্রমণ করতে যায়, কিন্তু কিছু করার আগে থেমে যায়। মুখে অস্ফুটের সাথে বুড়ি আওড়াচ্ছে। ওর সাহস কী করে হয়? কোন সাহসে আমার জানকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে? আমার কলিজায় হাত দেওয়ার চেষ্টা করেছে ওকে। আজ ওকে আমি শেষ। কথাটা শেষ করতে পুনরায় ছেলেটিকে মারতে যাই। আমি আর রুষি মিলে ধরে ফেলি। পুরো ক্যাম্পাসের নজর এখন আমাদের দিকে। অয়ন নিয়ে এক ফার্মেসিতে অনেকটা জোর খাটিয়ে আনতে হয়েছে। অয়ন এখনও রাগে ফুঁসছে। ওর সামনে কিছু বললে মানে নিজের পায়ে কুড়োল মারা। রুষি চুপিসারে অশ্রুপাত করছে। আমি নীরব দর্শকের ভূমিকা পালন করতে ব্যস্ত। শুরুর থেকে এই অবধি গভীর নজর ছিল এদিকে। সে তৃষ্ণার্ত নয়নে তাকিয়েছিল। প্রথম দেখাতে আমার অস্থির নয়ন যাকে দেখে থমকে গেল, প্রহর ভুলে গেল। এক আসক্তির সন্ধান পেলে যে নিশ্চয় আমার নয়নের তারা, আমার নয়নতারা। পকেট থেকে ফোন বের করে একটা নাম্বার ডায়াল করতে লাগলো। ওপাশ থেকে রিসিভ হতেই, একটা ছবি পাঠাচ্ছি, A to Z ইনফরমেশন চাই। ওকে বস। কল কেটে দিল, ঠোঁট বাঁকিয়ে হালকা হাসি। ভরসন্ধে সূর্য ঢেলে পড়েছে বেশিক্ষণ আগে। বাড়ির রাস্তা ধরে হেঁটে যাচ্ছি আমি।
রুশি আসতে চেয়েছিল কিন্তু আমি মানা করেছি। ভার্সিটি থেকে ওর বাড়ি আমার বাড়ির ঠিক উল্টো রাস্তায় আমাকে ড্রপ করতে এলে ওর বাড়ি ফিরতে অনেকটা রাত হবে। এই রাস্তায় ঠিক হয়েছে কয়েকদিন আগে, মানুষজনের যাতায়াত কম না। কিছুটা এগোতেই একটা কৃষ্ণচূড়া গাছ দেখলাম, ভীষণ পছন্দের গাছটি আমার। মাঝে সাথে এখানে বসা, এগিয়ে গেলাম, পাশে একটা বেঞ্চ ছিল, বসে পড়লাম। হালকা বাতাস আর তার উপর কৃষ্ণচূড়া ফুলের আবরণ, ব্যাপারটা দারুণ। খানিকটা উঁচু করে দৃষ্টি নিক্ষেপ হলাম ওই আকাশপানে কিছু তাকে প্রাকৃতিকের সৌন্দর্য। মিনিট দশেক যেতেই দুটো চোখ বন্ধ করলাম। প্রকৃতি সবাইকে একই সাথে দুটো উপহার দেয়, একটা ভালো অন্যটা খারাপ। হয়তো সবসময় খারাপটা সামনে থাকে আর ভালোটা আড়ালে চলে যায়। সবাই আত্মবিশ্বাসী নয়, তাই আগের থেকে ভেবে নেয়। তার সাথে সাথে খারাপটা গ্রহণ করে যন্ত্রণার জগতে মুড়ে রাখা একটা কষ্ট নামক উপহার। আর ভালোটা, সে তো পড়ে থাকবে মস্তিষ্কের এক কোণে, ভাবলেই বা আসবে, ভাবে কে? যেটুকু সময় আফসোস করে বেড়ায় আমরা, সেটুকুই কাজে লাগিয়ে জীবনকে সুখী করলে অনেক, খুঁজলেও অনেক আগেই পেয়ে যেতাম। আমি আমার জীবনে যতটুকু বাস্তবতা দেখেছি, বুঝেছি, জীবন পরিস্থিতির সবচেয়ে কঠিন মুখোমুখি হয়েছি সেদিন। ছোট মা আমার নামে বাবার কাছে মিথ্যে বলে আর আমার বাবা আমাকে ভুল বোঝানো, নিজেকে এক্সপ্লেন করেছিলাম, বাবা আমাকে অবিশ্বাস করলো। এত ছোট বয়সে মাথার উপর কারো ভরসার হাত পাইনি। সেদিন থেকে দুনিয়াদারি শিখে গেছি। প্রতিটা মানুষ যে দুটো মুখ থাকে, একদিকে দুনিয়া, অন্যদিকে মানুষের সামনে আর নিজের চেহারা গোপন রাখে, তা জেনে নিয়েছি। তবুও থেকে গেছি। এ হাজার হোক, এরাই আমার আপনজন, আত্মার হোক বা রক্তের হোক। পরপর দুটো গভীর নিঃশ্বাস ফেললাম। বুকের অনেক ভার আছে। নিঃশ্বাস এতটা ভারী কেন? কষ্টের পরিমাণ খুব বেশি হয়ে গেল নাকি? শুনেছি অধিক মাত্রায় কষ্টে মরণ ঘনিয়ে আসে, আমারও কি তাই হবে? কিন্তু আমি তো বাঁচতে চাই, ভীষণ বাঁচতে ইচ্ছা করে আমার। হঠাৎ করে কালো গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো। কোনো কিছু টাহর করার আগে একটা স্প্রে করলো। আমি ঢলে পড়লাম কারো বাহুর সন্ধান, অনুভব করলাম খুব চেনা স্পর্শ। লোকটির দিকে ঠিকমতো তাকাতে পারছিলাম না, সব অন্ধকার হয়ে এলো চোখ বুজে। পিটপিট করে চোখ মেলতে সকালের মৃদু আলো চোখে পড়ছে। পুরোপুরিভাবে তাকাতে নিজেকে আবিষ্কার করলাম সম্পূর্ণ নতুন জায়গায়। তড়িঘড়ি করে উঠে চারপাশটা একবার পরখ করে নিলাম। মানতেই হবে যে এখানে থাকে তার রুচি ভীষণ সুন্দর ও শালীন। কিন্তু আমি এখানে কি করে এলাম? কাল রাতে কৃষ্ণচূড়ার গাছের নিচেই তো ছিলাম, তবে এখানে কি করে? আর ভাবতে পারছি না। আমি মাথা ভার হয়ে আসে ভীষণ, চোখ দুটো বন্ধ করে নিলাম। মিনিট দুয়ের বাদে উঠে দাঁড়ালাম। উদ্দেশ্য একটাই, জলদি পালাতে হবে এখান থেকে। যে আমাকে কিডন্যাপ করে এনেছে সে নিশ্চয় ভালো কিছু করবে বলে আনেনি। বেলকনিতে চলে গেলাম। দোতলায় আছি আমি, লাফানো যাবে না, কিন্তু কিভাবে যাব? এসব ভাবনায় ছিলাম আমি। হুট করে দরজা খোলার আওয়াজ পেয়ে চোখে আওয়াজ উদ্দেশ্য করে তাকালাম। অ্যাশ টি শার্ট পরা এক পুরুষ, সুদর্শন পুরুষ বলা যায়। উঠে পড়েছ তবে? ভয় জেঁকে বসলো। কেউ নি, চিনি না, কোনোদিন দেখিনি। হাতে ট্রেটা বেড সাইডে টেবিলে রেখে আমার দিকে তাকালো। আমি খাপা খাপা কণ্ঠে বললাম, কে আপনি? লোকটা হালকা হাসলো, বড্ড ভয়ঙ্কর একটা হাসি। কে জানে, হয়তো এই হাসিতে খুন হয়েছে অজস্র নারী। তোমার চাঁদ। লোকটার কথা শুনে বিস্মিত হলাম। কেউ নি? উনি আবার বললেন, সব ভাবনা পরে হবে, এখন ফ্রেশ হয়ে এসো, ব্রেকফাস্ট করতে হবে। আর কিছু বলতে পারলাম না, বলে লাভ হতো না, বললেই বলতে পারলাম না। ফ্রেশ হয়ে দেখি লোকটা একখানেই বসে আছে। আমাকে এসে পাশে বসতে বললেন। চুপচাপ দাঁড়িয়ে আছে। উনি পুনরায় মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসলেন। কয়েক সেকেন্ড বাদে উনি আমার দিকে তাকালেন। চোখাচোখি হয়ে গেল, যেন থমকে গেল গোটা দুনিয়া। এখন আমি, এই চাঁদ আর আমি কে? তোমার কোনো ক্ষতি করার হলে আগেই করে নিতাম। এখন খেয়ে ধন্য করো মহারানী, নয়তো পালানোর শক্তিটা পাবে না। কথায় যেমন যেন একটা নেশা আছে, কথায় নাকি আওয়াজও জানা নেই। কাল রাত থেকে না খেয়ে আছি, তাই আর না করিনি। বেড়ে গিয়ে বসলাম। লোকটা আমার থেকে একটু দূরেই বসেছে, আমার প্লেটে আমার হাতে দিল। আমি নিঃশব্দে খাওয়া শুরু করলাম। অনেকটা খাওয়া হয়ে গেছে, আর পাচ্ছি না। খাওয়া থামিয়ে ওনাকে বললাম, মৃদু হেসে বললাম, আচ্ছা, বললে প্লেটটা নিল। আমি ওয়াশরুমে চলে গেলাম হাত ধুতে। ভাবনা একটাই, এখান থেকে পালাতে হবে। লোকটা খারাপ হলো না, কিন্তু ভালো হলে কি আর তুলে আনতে পারতো? ওয়াশরুম থেকে বের হয়ে চোখ কুঁচকে এলো। লোকটা আমার এঁটো খাবার খাচ্ছে। একবার চোখ তুলে আমার দিকে তাকে আবারও খাওয়ার মনোযোগ দিল। যেন কিছুই হয়নি। নিঃশব্দে খাবার টেনে প্লেটটা থেকে প্রস্থান করলো। যাওয়ার আগে মিষ্টি এসে বলল, পালানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। লোকটা চলে যেতে আমি বিছানায় গিয়ে বসলাম। যা হচ্ছে সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, বাড়ির সবাই ঠিক আছে তো? রাতে তো রান্না করিনি, কি খেয়েছে ওরা? টেনশন হচ্ছে ওদের জন্য। আমার এই টেনশনের মাঝে আবার লোকটার আগমন ঘটলো। হাতে একটা প্যাকেট। রুমে ঢুকতে প্যাকেটটা আমার হাতে দিয়ে বলল, ফটাফট রেডি হলেন। আমি প্যাকেটটা খুলে দেখলাম ভেতরে একটা লাল বেনারসি আর কিছু অর্নামেন্টস। দেখতে চোখ দুটো বড় বড় হয়ে গেল।
ভীষণ অবাক হচ্ছিলাম, কী চাচ্ছেন উনি? শাড়িটা হাতে নিয়ে ওনার এক অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করতে উনি বলল, একটু বাদেই আমাদের বিয়ে। নিজে থেকে রেডি হয়ে নাও, নয়তো তোমাকে প্রস্তুত কিভাবে করতে হয় তা আমি খুব ভালো করেই জানি।